আচ্ছা, তো তোমরা আশা করি এটা খুব সহজেই সলভ করে ফেলেছো। সরি, এই এক্স-রেটার কোয়ালিটিতে একটু সমস্যা আছে। এখানে অ্যাঙ্গেল কাটা গেছে। তার মানে আইডিয়াল এক্স-রে হয় নাই। তো যাই হোক, আমাদের যে ফাইন্ডিং সেটার সাথে ডায়াফ্রাম বা অ্যাঙ্গেলের কোনো সম্পর্ক ছিল না বলে আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা শহীদুল, তুমি বলো যে আসলে এই এক্স-রের মানে ফাইন্ডিং গুলি কি কি তোমার চোখে? শহীদুল। শুনতে পাচ্ছেন স্যার? শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। আরেকটু জোরে বলো বা একটু কাছে নিয়ে বলো। ইয়ারফোনে একটু প্রবলেম হচ্ছে স্যার, একটু সাউন্ড স্যার। স্যার শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার এখানে স্যার আমার কাছে যেটা মনে হয়েছে স্যার, যে প্রমিনেন্ট অফ দ্য রাইট মিডিস্টানাল বর্ডার, রাইট মিডিস্টানাল বর্ডার একটা প্রমিনেন্ট মনে হচ্ছে স্যার। আর স্যার এটা কার্ডিওভাগনা ঠিক না, কিন্তু লেফট ভেন্ট্রিকুলার স্যার ইনলার ভেন্ট্রিকুলার এরকম মনে হচ্ছে। আচ্ছা, এটা শহীদুল বললা। আর গোলাম আমিন? হ্যাঁ, গোলাম মুস্তফা বা গোলাম আমিন বলো। স্যার শহীদুল বলছে, আরেকটা প্রশ্ন স্যার। তোমার আসলে মানে একটু সাউন্ড সিস্টেমের সমস্যা, শোনা যাচ্ছে না। হ্যাঁ শাহিন, তুমি কিছু বলবা? শাহিন, এই এক্সের ফাইন্ডিং কি? কি সব নিশ্চুপ ইন ওয়েস্টার্ন ফ্রন্ট? স্যার আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার এক্স-রেটা মনে হচ্ছে স্যার এলভি হচ্ছে এনলার্জ, আর হচ্ছে স্যার অ্যাওরটিক যে স্যার রাইট মানে বর্ডার মানে অ্যাসেন্ডিং অ্যাওরটা স্যার হচ্ছে এনলার্জ মনে হচ্ছে। অ্যাসেন্ডিং অ্যাওরটা এনলার্জ মনে হচ্ছে। জি আচ্ছা, স্যার, এটা স্যার মোস্ট প্রবাবলি কেস অফ স্যার হচ্ছে অ্যাওরটিক স্টেনোসিস স্যার। অ্যাওরটিক স্টেনোসিস তোমার মনে হচ্ছে। আচ্ছা, জি স্যার। হ্যাঁ তুমি কে বললা? স্যার হচ্ছে এটা এলভি ইজ এনলার্জ, যদিও কার্ডিওমেগালি নাই, বাট এলভি বর্ডার হ্যাঁ, স্যার এলভি হচ্ছে। সাইফুর সাইফুর বলতেছো তাই না? সাইফুর। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা তোমার কথা শুনলাম। এখন আমরা সাদ্দামের কাছে চলে যাই। সাদ্দাম, তুমি বলো। সাদ্দাম, কি শুনতে পাচ্ছ না? আচ্ছা, আমরা ফেজ বি তে চলে যাই তাহলে। কি সাদ্দাম, তুমি বলবা কিছু? হ্যাঁ জি স্যার, শুনছি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ বলো, তোমার স্যার চেস্ট এক্স ফাইন্ডিং কি? স্যার এখানে তো স্যার টু দা পয়েন্ট স্যার বলতে পারতেছি না আর কি স্যার। টু দ্য পয়েন্ট বলতে না পারলে এগেইনস্ট দ্য পয়েন্ট বলো। স্যার এখানে ওই এট্রিয়াম স্যার, যে এট্রিয়াল যে শিটুটা হয় স্যার, এটা একটু স্যার মানে একটু কম মনে হচ্ছে কম মনে এই আর হচ্ছে। কি। আর ওই যে এয়ারটার, জি স্যার। আচ্ছা, আমরা তাহলে এখন ফেজ বি রেসিডেন্টরা তোমরা এ টু জেড এই সিরিয়ালে বলতে থাকো নামের আদ্যাক্ষর অনুসারে। প্রথমে অনল। আসসালামু স্যার। হ্যাঁ, স্যার এখানে তো স্যার এই যে এখানে এটা কি স্যার অ্যাওরটিক স্টেনোসিসের মতো হচ্ছে নাকি স্যার? হ্যাঁ, অ্যাওরটিক স্টেনোসিস মনে করো যে ডায়াগনোসিস। তোমার এক্স-রে ফাইন্ডিং কি? স্যার এখানে তো স্যার যে আচ্ছা, ঠিক আছে অনল, তুমি বলতেছো যে অ্যাওরটিক স্টেনোসিস। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলো।
মামুন স্যার আমি মামুন এটা নওয়াজ। স্যার আমি এটা বুঝতেছি না স্যার ভালো। আচ্ছা, এটা বুঝতে পারো নাই। হ্যাঁ, তারপরে স্যার আমি ঠিক বুঝতেছি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আহ, একটা হচ্ছে যে স্যার 7/3 কে কাট করছে সেখানে একটু মানে এমফাইসিমেটাস, আর আরেকটা মনে হচ্ছে যে রাইট মিডল লোবের এখানে একটু অপাসিটির মতন, কিন্তু এত অল্প অপাসিটি দিয়ে কি মিডল লোব কলাপস বলা যায় কিনা জানি না। আর রাইট হাইলামের ওখানে একটু ক্যালসিফাইড শ্যাডোর মতন। ক্যালসিফাইড শ্যাডোর মতো। আচ্ছা, শারমিন সুলতানা। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যার আমার কাছে এখানে পালমোনারি আর্টারিটা প্রমিনেন্ট মনে হচ্ছে, আর অ্যাসোসিয়েটেড ক্যালসিফিকেশন দেখা যাচ্ছে স্যার। স্যার এখন যদি হচ্ছে পেরিফেরির ওটা মানে যে শ্যাডোটা দেখা যাচ্ছে ওটা মানে যদি, কিন্তু এটা অবশ্য আপার লোবে তো না যে গন গন কমপ্লেক্স বা কিছু হবে, তা বুঝতেছি না আসলে কি। আচ্ছা। তারপর মানে সবাই মানে কনফিউজ না, কারো সাথে কারো মিলতেছে না বা কারো কারো কিছু মিলতেছে। এবার আমরা এই নাজনীন আসছে। নাজনীন, নাজনীনের কি এখনো ট্রাফিক নেটওয়ার্কের সমস্যা? না, নাজনীন আছে তো। তানভীর আসছো? জি স্যার আছে স্যার। হ্যাঁ, বলো। তানভীরকে দেখলে আমার একটা স্যার ছোট কনফিউজ স্যার। মানে কথা মনে পড়ে যে টিচার জিজ্ঞেস করছিল যে কি খবর, তুমি ক্লাসে নাই কেন, জুম ক্লাসে? সে বলে যে ট্রাফিক জ্যাম। তো তুমি বাসায় বসে ক্লাস করবে, আবার ট্রাফিক জ্যাম মানে এটা কি? বলে যে নেটওয়ার্ক ট্রাফিকের কথা বলতেছি। তেমনি তানভীরের মাঝে মাঝেই নেটওয়ার্ক ট্রাফিকে জ্যাম থাকে। আচ্ছা, হ্যাঁ তুমি বলো এই এক্স-রে ফাইন্ডিং কি? হ্যাঁ, তাহলে নাজনীন তুমি বলো। নাজনীন শুনতে পাচ্ছ? আচ্ছা, নাজনীন বোধহয় সাউন্ড সিস্টেমের সমস্যা হচ্ছে হয়তো। হ্যাঁ, জিজারিন তুমি কিছু বলবা? জি স্যার। আর একটা জিনিস যে স্যার আপনি একদিন বলছিলেন যে ওই যে আর্টারিওভেনাস মেলফরমেশনের যে ইয়ে থেকে বের হয়, কিন্তু সেটাও তো ঠিক সেরকম না, সরাসরি সেরকম সেরকম নাই না, যে সরাসরি বের সেরকম হয় না। ডাইরেক্ট। হুম, যেটা হুম। যে ফিডিং ভেসেল সাইন যেটা, ওইটা হ্যাঁ হ্যাঁ সরাসরি, জি স্যার, হ্যাঁ ওটা সরাসরি সরাসরি সেটা ওরকম বলা এখানে যাচ্ছে না। নাই। বলা যাচ্ছে না। জিজারিন কিছু বলবা? জি স্যার। হ্যাঁ বলো। স্যার রাইট সাইডে হাইলার রিজনে ক্লাসিফিকেশনের মতো মনে হচ্ছে। আর স্যার ব্লাড ভেসেল গুলো মানে পালমোনারি ভেসেলস গুলো অনেক প্রমিনেন্ট। আচ্ছা, তাহলে তুমি একটা জিনিস দেখো, আমরা হার্ট থেকে একটু দূরে যাই। তোমাদের চোখে কি এই নচ গুলি চোখে পড়ছে? রিব নচিং, এখানে একটু নচ আছে, এখানে একটু নচ আছে, আছে? স্যার বোঝা যাচ্ছে দেখা না। যাচ্ছে না। এই রিব নচিং স্যার বোঝা নট যাচ্ছে কি না? না স্যার দেখা এরকম বোঝা যাচ্ছে যাচ্ছে না স্যার। আচ্ছা, রিব নচিং বোঝা না গেলে যে এটা তোমার জলে গেল তা না। আমরা একটু মিনিমাম ফাইন্ডিংটা আগে দেখলাম, আরো বড় ফাইন্ডিং আছে। ছোট থেকে বড় দিকে যাব, তোমরা মনে করো ওই না যে যে স্যার শুধু থ্রি রিব নচিং। থ্রি সাইনের মতন আছে একটু, সেটা বলবো কিনা জানি। তো রিব নচিং যদি থাকে তাহলে এটার সাথে একটা থ্রি সাইন ব্যাপারটা আসে। থ্রি সাইন ব্যাপারটা কি হ্যাঁ, বলো কিন্তু তাহলে? থ্রি সাইন এটাতে আছে স্যার। কি সেটা কি? ওই যে স্যার ইয়েতে হয় আর কি, মানে কোয়ার্কটেশন অফ এওরটাতে হয়, এখানে আছে থ্রি সাইন। কোথায় থ্রি সাইনটা? এই যে এইটা, এই যে স্যার, হ্যাঁ হ্যাঁ এটা, এই হ্যাঁ এটা উপরে, এই তারপর নিচে আরেকটা। হ্যাঁ, তো এইটা মানে এতক্ষণ কোয়ার্কটেশন অফ তোমাদের এওরটা। চোখে পড়লো না কেন? এটা তো একদম স্যার নথিং পাই নাই স্যার, সেই জন্য থ্রি সাইনও মানে নচিং। নচিং তো আরো মাইনর ব্যাপার, চোখে কম পড়বে। থ্রি সাইনটা তো আরো চোখে জলজল করবে। যদিও নচিংটা হলো যে মোস্ট স্ট্রাইকিং ফাইন্ডিং ইন কোয়ার্কটেশন অফ এররটা, স্যার কিন্তু ওই জন্যই নচিং
মানে বোঝা যাচ্ছে না। তারপরও থ্রি সাইনটা বলা উচিত ছিল। তাই নস ধরো যে বোঝা গেল না, তো থ্রি সাইনটা চোখে পড়ার মতো না, এখানে একদম ক্লিয়ার না এই জি স্যার, জি স্যার, জি স্যার, এই স্যার এটা দেখা উচিত ছিল স্যার। কিন্তু নচিং কিন্তু আছে, আমি কিন্তু দেখতেছি এই যে দেখো এইখানে এসে মানে লোয়ার বর্ডারে এই যে এখানে একটু নচ আছে, তারপরে এখানে নচ আছে, কিন্তু আমাদের কথা তো এরকম যে আমরা প্রতিটা পয়েন্ট বাই পয়েন্ট স্ক্যান করব, এটার সঙ্গে এটা মিলাবো, এটার সঙ্গে এটা মিলাবো, ডানের সঙ্গে বামে মিলাবো। আমি যদি মিলাতে যাই পয়েন্ট, নচিংটা আমাদের ইয়েতে দেখা যাচ্ছে না, হয়তো স্যার আপনার স্ক্রিনে হয়তো বোঝা যাচ্ছে, কিন্তু আমাদের এখানে বলার পরেও নচিংটা দেখা যাচ্ছে না। এই যে এই নচটা দেখা যাচ্ছে না, এই অ্যারোটা এখানে। না স্যার, না স্যার। আচ্ছা, যদি দেখা নাও যায় তবু থ্রি থ্রি সাইন তো সাইন আছে, থ্রি হ্যাঁ, সাইনটা থ্রি তো সাইন দেখা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ, আসলে যদি আমরা কেস সিনারিও দিতাম তাহলে ব্যাপারটা মানে একটু ইজি হয়ে যেত, কিন্তু একটু মানে কি বলা যায়, সব রাস্তা ওপেন রাখার জন্য যে একদম যাতে ডিস্ট্রাক্ট করা যায় সেজন্য আসলে ইচ্ছা করি কেস সিনারিওটা দেওয়া হয় নাই। তো কেস সিনারিও দিলে হয়তো তোমাদের জন্য আরেকটু সুবিধা হতো আর কি এটা পারার। তো এইটা কিন্তু ডেফিনিট থ্রি সাইন। এটা হলো এই যে অ্যাওরটিক, আমরা যেটা অ্যাওরটিক নাকল বলি, কোয়ার্কটেশনে কিন্তু অ্যাওরটিক নাকলটা একটু স্মল থাকে না, অনেক সময় বোঝাই যায় না। দিস ইজ দ্য কোয়ার্কটেশন। আর এটা হলো যে পোস্ট মানে এটা স্টেনোসিসটা আর কি, কোয়ার্কটেশন বা স্টেনোসিস, এন্ড দিস ইজ দ্য পোস্ট স্টেনোটিক ডাইলিটেশন। এবং এই পুরোটা মিলে তোমার থ্রি সাইন হলো। তো থ্রি সাইন মানে কোয়ার্কটেশন। তো এখন তুমি যদি এখানে থ্রি সাইন পাও, ইউ গো ফর সার্চিং রিব নচিং। আর যদি তুমি রিব নচ পাও তখন তুমি এটার দিকে তাকাবা। কিন্তু আমি পরিষ্কার রিব নচ দেখতে পাচ্ছি, হয়তো মানে কি বলা যায়, তোমাদের ডিভাইসে হয়তো দেখা যাচ্ছে না। এই যে রিব নচ, এই যে নচিং, অথবা তোমাদের মোবাইলে তো গ্রুপে তো দেয়া আছে, তোমরা মোবাইলে একটু এক্সপান্ড করে দেখতে পারো। মোবাইলে তো ছোট, একটু বড় করে যদি চোখের হাতের সামনে থাকে একটু দেখো, তোমার নচিং কিন্তু আছে এবং দুই পাশেই আছে। বাম পাশে একটু কম মনে হলো, এখানে তোমার আছে। সুতরাং আমাদের এটা একটা সমাধান হয়ে গেল যে এটা কোয়ার্কটেশন অফ এররটা, যেটার জন্য আমরা এই মানে থ্রি সাইন পাই এন্ড রিব নচিং পাই। তো আমাদের আজকে এটা দেওয়ার উদ্দেশ্য হলো এটা যাতে নেক্সট ভুল না হয়, পরীক্ষায় তো দিবে, এখানে তুমি যদি এই নচিং গুলি মিস করো সেটাও হবে না, আর এইটা তো মিস করাই যাবে না। এটা গেল। আর এটার জন্য দেখো, সাথে কি এমফাইসেমা আছে? না ওইটা আসলে সিগনিফিকেন্ট না, এটা একটু কোয়ালিটির জন্য এদিক সেদিক, কিন্তু সরাসরি আমরা রেসপিরেটরি কম্পোনেন্ট আমরা এটা মেনশন করব না। একটু ব্ল্যাক ব্ল্যাক মনে হচ্ছে, কিন্তু এটা তোমার টেকনিক্যাল কারণে। তো আরেকটা দেখো, যে হার্ট বর্ডারটা কি লম্বা হয়ে আছে, হাইপারটেনসিভ হার্ট মনের জন্য একটা দিগন্ত বিস্তৃত একটু লম্বা, তাই না? হার্ট নর্মাল কন্ট্রোল কিন্তু এরকম না যে এটা এলবি টাইপ হার্ট, হার্ট বর্ডারটা লম্বা, হাইপারটেনসিভ হার্ট এরকম হয়। তো কোয়ার্কটেশনে তো তোমার হাইপারটেনশন হয়। আচ্ছা, এখন তানভীর বলো, অসকালটেটরি ফাইন্ডিং কি পাবো এই পেশেন্টের? তো অসকালটেশনে স্যার হার্ট সাউন্ড মে বি নরমাল, সিস্টোলিক মারমার থাকতে পারে, ইজেকশন ক্লিক থাকতে পারে, আর স্যার লাংস ক্লিয়ার থাকতে পারে। মানে প্রিকোডিয়াম অসকালটেশনে, Precordium auscultation overall auscultation, not precordium, overall auscultation. Systolic murmur, especially sir end systolic murmur in aortic area and diastolic murmur varying degree. Systolic murmur তুমি পেতে পারো যদি bicuspid aortic valve হয়, কিন্তু মেইন এখানে একটা এটিপিক্যাল ব্যাপার আছে। কোয়ার্কটেশন অফ এওরটাতে আমরা অসকালটেশন প্রিকোডিয়ামের চেয়ে অন্য জায়গায় একটু বেশি পাই। বলো তো কোথায় বেশি পাই? স্যার এটা ডাইলেটেশনের জন্য স্যার বাইকা তোমার এটা পাওয়া যায় পোস্টেরিয়রলি। পোস্টেরিয়রলি স্যার, পোস্টেরিয়রলি ওভার দা, হ্যাঁ ওভার দা কোয়ার্টার, ভেরি গুড, একদম মামুন এক্সাক্ট পয়েন্টটা বলছে যে পোস্টেরিয়রলি ওভার দা কোয়ার্কটেশন। সেজন্য এটা একটা এটিপিক্যাল, কিন্তু যে পিছনে তোমাকে কি বলা যায় অসকালটেট করতে হবে। এমন একটা কোয়ার্কটেশনের পেশেন্ট ছিল আমার, যতদূর মনে পড়ে, আমি দূরে দাঁড়িয়েছিলাম, কাহার স্যার ছিলেন এক্সামিনার,
স্যার বলে যে তুমি অস্কালটেট করো। হ্যাঁ, তো অস্কালটেট করে ও যখন পিছনে শুরু করলো অস্কালটেশন, স্যার ওইটাতেই খুশি হয়ে ওইখানে স্টপ করে দিছে ওই স্টেশন, যে এই কোয়ার্কটেশনে পিছনে অস্কালটেট করতে হয়। এটার ক্লুজ ছিল তোমার রেডিও ফিমোরাল ডিলে ছিল, তারপরে আদার ক্লু আছে সেটা এখনই বলতেছি না। ওইখান থেকে স্যার বললেন যে এই পেশেন্টের তুমি অস্কালটেট করো তো দেখি, রেডিও ফিমোরাল ডিলের পেশেন্ট। তো রেডিও ফিমোরাল ডিলে মানে তো কোয়ার্কটেশন, সে খুব ইন্টেলিজেন্টলি পিছনের দিকে অস্কালটেশন শুরু করতে গেছে। স্যার এত খুশি যে ঠিক আছে, ইউ হ্যাভ ডান, ওই স্টেশন ও পাস। তো সেই জন্য আমাদের এটা বলার উদ্দেশ্য যে এটা কিন্তু তোমার শর্ট কেসও পড়বে। তোমাকে প্রথমে দিবে পালস এক্সামিন করো, পালস এক্সামিন করতে গিয়ে তুমি রেডিও ফিমোরাল ডিলে পেলা, রেডিও ফিমোরাল ডিলে পাওয়ার পর বলো অস্কালটেট করো, তুমি শুধু প্রিকোডিয়াম করলা, পোস্টেরিয়রলি যে অস্কালটেট করতে হয় এটা ভুলে গেলা, দেন তোমার কেসটা খুব ভালো হলো না। সুতরাং এটা শুধু অস্পি কেস না, এটা কিন্তু তোমার শর্ট কেসেরও কেস, কোয়ার্কটেশন। আর অস্কালটেশনে আমরা আর কি পেতে পারি? অস্কালটেশনে কিন্তু আমরা ব্রুই পাই, কারণ এখানে এত কোল্যাটারাল হয়, কোয়ার্কটেশন তো হয়, কোল্যাটারালের জন্য তোমার অনেক তোমার ব্রুই পাওয়া যায়। আর যদি বলে যে রিব নচিং, এখানে আপার লিম্ব লোয়ার লিম্বে, আচ্ছা হ্যাঁ, আমরা ওই পরের প্রশ্ন আসতেছি। তো ঠিক আছে, তুমি যেহেতু মানে কি বলা যায় বলতে চাচ্ছিলা, তুমি তাহলে লাস্ট প্রশ্নের আগের প্রশ্নটার অ্যান্সারটা বলো। জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিং, ওয়ান না, নাম্বার 1 2 3 বাদ, শুধু জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিং বলো। বলে হ্যাঁ, রেজ ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার স্যার। হ্যাঁ, ব্লাড প্রেশার হাই, তারপরে প্রেশার রিলেটেড আর কিছু বলতে চাচ্ছ কিনা, কোনো লেজ লাগাতে চাচ্ছ কিনা যে আপার পার্ট লোয়ার পার্ট এরকম করে? স্যার আপার লিম্বে বেশি থাকবে, লোয়ার লিম্বে কম থাকবে আর কি। লোয়ার লিম্বে কম থাকবে, তার মানে এইটা। হ্যাঁ হ্যাঁ, হাইপারটেনশন, ডেফিনেটলি হাইপারটেনশনের একটা ইম্পর্টেন্ট কজ কোয়ার্কটেশন, বাট দ্যাট হাইপারটেনশন ইজ ইন দা আপার লিম্ব। লোয়ার লিম্বে কিন্তু আবার প্রেশার কম থাকবে, সেটাও মেনশন করতে হবে। এই ক্ষেত্রে তোমাকে যদি বলে যে জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিং, তুমি তাহলে ব্লাড প্রেশারটা বলবা। আর যদি বলে পালসের কি অবস্থা হবে, পালসে হবে রেডিও ফিমোরাল ডিলে হবে। তাহলে অস্কালটেটরি ফাইন্ডিং এ আমরা মারমার পাচ্ছি। তানভীর কিন্তু ঠিক বলছে, তানভীর একটা পয়েন্ট যেটা বলছে যে সিস্টোলিক মারমার, যদি বাইকাসপিড বাল্ব হয় তাহলে কিন্তু আমরা অ্যাওর্টিক এরিয়াতে সিস্টোলিক মারমার পেতে পারি। এটা 2 নম্বর। 1 নম্বর হলো আমরা পোস্টেরিয়রলি ওভার দা কোয়ার্কটেশন আমরা পাবো মারমার, আর 3 নম্বর হলো আমরা ব্রুই পেতে পারি। তাহলে 5টা কমপ্লিকেশন বলো। কমপ্লিকেশন কি কি হতে পারে? কমপ্লিকেশন হচ্ছে স্যার হাইপারটেনশন, ডিসেকশন অর অ্যানিউরিজম, হ্যাঁ অ্যাওর্টিক আর ডিসেকশন ইনফেক্টিভ হতে পারে। এন্ডোকার্ডাইটিস। হ্যাঁ স্যার ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ইনফেক্টিভ রাপচার, ডিসেকশন এন্ড অ্যানিউরিজম। আচ্ছা, এটার সাথে ব্রেনে কোনো কিছু হতে পারে? ব্রুয়ের জন্য স্যার স্ট্রোক হতে পারে, তোমার স্ট্রোক করতে পারে, তাই না? স্ট্রোক করতে পারে। হার্টে কোনো কিছু হতে পারে, হাইপারটেনশন রিলেটেড হার্ট ফেলিউর হতে পারে। হ্যাঁ বলো। হ্যাঁ শাইন কি বলতেছিলা? স্যার আর্লি অনসেট করোনারি আর্টারি ডিজিজ স্যার। হ্যাঁ করোনারি আর্টারি ডিজিজ হতে পারে, কারণ হাইপারটেনশন থাকবে। এটা তো তোমার কনজেনিটাল, তো হয়তো ছোটবেলা থেকে কোয়ার্কটেশন থাকবে। হ্যাঁ, রিব নোচিং গুলি পরে আসে, তার মানে সে কিন্তু অলওয়েজ একটা কার্ডিওভাস্কুলার স্ট্রেসের মধ্যে থাকে। তার সিবিডি হতে পারে, তার স্ট্রোক হতে পারে, মানে সিবিডি আর স্ট্রোক, সিবিডি আর স্ট্রোক তো একই, সিবিডি বা স্ট্রোক হতে পারে, তারপর হার্ট ফেলিউর হতে পারে। হ্যাঁ আচ্ছা, এখন বলো তো দেখি একটা কোয়ার্কটেশন অফ অ্যাওর্টার পেশেন্টের কেন স্ট্রোক করবে? এটা ওপেন ফর অল, যে কেউ বলতে পারো।
হাইপারটেনশন একটা কজ। হ্যাঁ, হাইপারটেনশন একটা কজ। ভেরি গুড। আর দুইটা কজ বলো তাহলে। একটা হলো হাইপারটেনশন, আর একটা কোয়ার্টেশন অফ অ্যাওর্টার পেশেন্ট। অ্যানিউরিজম, কোয়ার্টেশন অফ অ্যাওর্টার পেশেন্ট, তার প্রেসার খুবই কন্ট্রোলে আছে, যদিও কন্ট্রোল করাটা একটু কঠিন, তো কন্ট্রোলে আছে। অ্যানিউরিজম, হ্যাঁ, তো অর্ধেক রাপচার বেরি অ্যানিউরিজম পেরিঅ্যানিউরিজম থাকতে পারে সাথে। বললে তো হবে না, অ্যানিউরিজম, বেরি অ্যানিউরিজম। তাহলে পেরিঅ্যানিউরিজম কোয়ার্টেশনের সাথে কিন্তু বেরি অ্যানিউরিজম অ্যাসোসিয়েটেড থাকে, তাই না? একটা কনজেনিটাল অ্যাসোসিয়েশন। এই যে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ, বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ বলতেছিস, দ্যাট ইজ অ্যানাদার অ্যাসোসিয়েশন। তাহলে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ, বেরি অ্যানিউরিজম, এগুলি যেহেতু অ্যাসোসিয়েশন থাকে, তাহলে অ্যানিউরিজম রাপচার হয়ে তোমার স্ট্রোক করতে পারে। তাহলে এটার অ্যান্সার হবে এই যে ডিউ টু হাইপারটেনশন অ্যান্ড ডিউ টু রাপচার অফ বেরি অ্যানিউরিজম। এখন আরেকটা কন্ডিশন বলো তো দেখি, যে পেশেন্টের হাইপারটেনশনও হয় আবার বেরি অ্যানিউরিজমও অ্যাসোসিয়েটেড থাকে। আরেকটা কন্ডিশন আদার দেন কার্ডিয়াক, অন্য কোথাও হ্যাঁ, ভেরি গুড। পিকেডি, পিকেডিতে তো পলিসিস্টিক কিডনি ডিজিজ তো হাইপারটেনশনের একটা ইম্পর্টেন্ট কজ, এবং ওইটার সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে বেরি অ্যানিউরিজম। তো রাপচারে এসে আনকনসিয়াস হয়ে যেতে পারে। এখন মনে করো যদি পলিসিস্টিক কিডনি ডিজিজ পড়ে, যদিও আমরা একটু অন্যদিকে ডাইভার্ট হয়ে গেলাম, যদি বলে যে কজেস অফ আনকনসিয়াসনেস ইন পলিসিস্টিক কিডনি ডিজিজ বা অল্টার্ড কনসিয়াসনেস, কি কি বলবো বলো তো? ওই যে রাপচার বেরি অ্যানিউরিজম, হ্যাঁ বলো। এক নম্বর স্যার রাপচার বেরি অ্যানিউরিজম বলবো। এক নম্বরেও বলতে পারো, তারপরে হাইপারটেনশনের জন্য স্ট্রোক, সেটাও এক নম্বরে বলতে পারো। হ্যাঁ, দুইটাই বলতে পারো, স্ট্রোকও বলতে জি, পারো, রাপচার বেরি অ্যানিউরিজমও বলতে পারো। এক নম্বর, দুই নম্বর দুইটাই ইম্পর্টেন্ট। তিন নম্বর কি বলবো বলো তো? একটা পলিসিস্টিক হ্যাঁ, ইউরেমিক এনকেফালোপ্যাথি। ভেরি গুড, ইউরেমিক এনকেফালোপ্যাথি। তাহলে এখানে কোয়ার্টেশন তো ইউরেমিক এনকেফালোপ্যাথি আমরা বলতে পারতেছি না, সেটা বলতে হলে হাইপারটেনশনের কমপ্লিকেশন হয়। কিন্তু এই পলিসিস্টিক কিডনি ডিজিজ তো রেনাল ফেলিউর হবে, সেই রেনাল ফেলিউরের জন্য ইউরেমিক এনকেফালোপ্যাথি হবে। পলিসিস্টিক কিডনি ডিজিজ হাইপারটেনশন, পলিসিস্টিক কিডনি ডিজিজের সাথে বেরি অ্যানিউরিজম অ্যাসোসিয়েটেড, তো সেটা তোমার রাপচার হয়ে তোমার সাবআরেক্টয়েড হিমোরেজ হবে, দ্যাট ইজ ওয়ান শর্ট অফ সেরিব্রোভাস্কুলার ডিজিজ। ভেরি গুড, সবার পারফরমেন্স ভালো। তো আমরা অসকালটেটরি ফাইন্ডিং বললাম, কমপ্লিকেশন বললাম, আর যদি জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিং বলে তুমি পালস এবং ব্লাড প্রেশার দিয়ে এটা কভার করতে পারবা। এখন বলো আর কোন তিনটে ইনভেস্টিগেশন তুমি করতে চাও এই পেশেন্টের? ওপেন ফর অল। স্যার এক নম্বর হলো স্যার এমআরআই, স্যার এমআরআই হলো স্যার ট্রিটমেন্ট। হ্যাঁ, ভেরি গুড। এমআরআই কিন্তু মোস্ট মানে কি বলা যায় ডায়াগনস্টিক এবং সেনসিটিভ। তবে প্রথমেই এমআরআই বলবা না, যে মানে যে পরীক্ষা যত ইনভেসিভ এবং যত বেশি মানে খরচ বেশি সেটা পরে বলবা, মোস্ট ইজিলিটা আগে বলবা, যদিও সেটার সেনসিটিভিটি কম। কিন্তু তোমার কথা ঠিক আছে যে এমআরআইটা হলো যে মোস্ট মানে ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন ফর কোয়ার্টেশন অফ অ্যাওর্টা। হ্যাঁ, এমআরআই গেল একটা, আর বাকি দুইটা কি বলো? আর এখানে এক্সরে তো দেয়া আছে, অতএব এটা তো বলবো না। আসলে ইসিজি এটা দেয়া আছে, এটা বলা যাবে না, বলবো না স্যার। তাহলে ইসিজি স্যার, ইসিজি ভেরি গুড, ইসিজি করতে হবে, একটা হাইপারটেনসিভ পেশেন্ট করতে হবে। আর ইকো স্যার, ইকো স্যার, ইসিজি ইকো, তাই না? একটা কোয়ার্টেশন পেশেন্টের আমি ইকো করব না, এটা না করলে তো পুরা তোমার কি বলা যায়, এটা প্রায়শ্চিত্ত করতে হবে, যে হার্টের একটা কন্ডিশন আমি ইকো বলবো না, ইসিজি বলবো না, তাই না? ইসিজি এবং ইকোটা তোমার এমনি চলে আসবে, যে কার্ডিয়াক কন্ডিশন, ইসিজি, ইকো, এই তিনটার মধ্যে। আর এমআরআইটার বলার জন্য তোমার মানে মনে থাকতে হবে পড়াটা, যে এমআরআই তোমার দিস ইজ ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। এখন বলো তো দেখি এই পেশেন্টের মানে মাথায় কি সিমটম ডেভেলপ করতে পারে আর পায়ে কি সিমটম ডেভেলপ করতে পারে অফ দিস পেশেন্ট? মাথায় তো হেডেক হইতে পারে। হ্যাঁ, হেডেক হতে পারে যেহেতু প্রেসার বেশি। আর পায়ে? পায়ে হচ্ছে ক্লডিকেশন। পায়ে ক্লডিকেশন হতে পারে, ঠিক আছে।
মানে আইকিউ শার্প আছে না, যেহেতু আমার কি বলা যায় ব্লাড প্রেশার কম, সেখানে ক্লোডিকেশন হতে পারে, সেখানে উইকনেস হতে পারে, সেখানে টিংলিং না এইসব কিছু হতে পারে পায়ে, যেহেতু লোয়ার লিম্বে প্রেশার কম। আর উপরের দিকে যেহেতু প্রেশার বেশি, তাহলে হেডেক হবে, তাহলে মাথায় এই সিমটম হবে, আর লোয়ার লিম্বে তোমার এই সিমটম হবে। তো কোয়ার্টেশন তো তোমরা ভালো পারছো, শুধু ডায়াগনোসিসটা পারোনি আর কি, এছাড়া বাকি সবই ভালো পারছো। তো আর কোনো প্রশ্ন আছে এই রিলেটেড? হ্যালো, হ্যাঁ, তো মিস করলাম, কিন্তু স্যার পালমোনারি আর্টারি কি প্রমিনেন্ট? না এটা পালমোনারি আর্টারি না, এটা হলো তোমার, এটা তো স্টেনোসিস, সরি হ্যাঁ এটা স্টেনোসিস, তো এটা পোস্ট স্টেনোটিক ডাইলেটেশন বলে, বুঝছো? কারণ এই যে তোমার এই 3 সাইনের অংশ হিসাবে তোমার এখানে কিন্তু অ্যাওর্টিক ন্যাকলটা কিন্তু তুমি দেখো স্মল স্মল অ্যাওর্টিক হ্যাঁ স্যার, ন্যাকল আর হলে রাইটে কি স্যার প্রমিনেন্ট মনে হচ্ছে না একটু? রাইট পালমোনারি সাইডে আর্টারি ওখানে বুঝাই যাচ্ছে। জি স্যার, পালমোনারি আর্টারি কথা না, আর্টারিটা ক্যালসিফিকেশন তো একটু আছে তোমার মনে হচ্ছে। আর না, দেখি বায়াসড তুমি এই আর্টারির কথা মিস বলতেছো করে গেছি। না, পালমোনারি আর্টারিটা এখানে যদি তোমার হাইলামে এটা একটু ক্যালসিফিকেশন না ছোট আছে, হ্যাঁ এখানে নন যদিও স্পেসিফিক এটা ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, তোমার যদি এমন হয় যে বলে যে 4টা ফাইন্ডিং বলো, তখন তুমি এই 3 সাইন, রিব নোচিং ওর পরে গিয়ে তুমি ক্লাসিফিকেশন এগুলি অ্যাড করবা। কিন্তু স্যার রাইট মিডল লোব কি একেবারেই নরমাল? একটু রাইট ফেইন্ট অপাসিটির মতো যে রাইট মিডল লোবে, এখানে বলতেছো না হার্টের মানে হার্ট বর্ডার কম্পেয়ার করলে বোঝা যাচ্ছে না, হার্ট বর্ডার কে অবস্কিউর করার মতো কিছু নাই, কারণ হার্ট বর্ডার না, মানে একটু ফেইন্ট শ্যাডোর মতন আছে যেটা সেন্টার থেকে পেরিফেরির দিকে, কিন্তু সেটা রাইটে নাই। এটা দেখে কনফিউজ। না, সেন্টার থেকে পেরিফেরি কি লেফটে বলতেছো? রাইট মিডল লোবের ওখানে, মানে মিডল জোন, মিড জোন, না জোন না, মানে মিডল লোব আমরা যেটাকে বলি শিলটি সাইনে, সেই জায়গাটাকে একটু মনে হচ্ছে যে শ্যাডো, সেটা এটা লেফটে না, নাই। এটা তোমার ইগনোর করা যাবে। আর তাছাড়া এই জায়গা হার্ট বর্ডার কিন্তু একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। পুরোটা মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ একদম ক্লিয়ার, তোমার অবস্কিউর করার মতো কোনো কিছু কিন্তু নাই। যখন তোমার একদম ক্লিয়ার কাট থাকবে, তখন আমরা আর এটা মানে শিলুটি সাইনের মধ্যে ফেলবো না, বা মিডল লোব কলাপসের মধ্যে বা মিডল লোব লিশনের মধ্যে যাব না। একদম ক্লিয়ার কাট দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে। জি স্যার, কিন্তু মানে মিডল লোবে অনেক সময় খুবই ফেইন্ট থাকতে পারে না, ওই যে লেফট আপার লোব আর রাইট মিডল লোবে ফেল থাকতে পারে, কিন্তু এটা আসলে এইগুলি কিন্তু নরমাল, মানে এটা তাও না। আচ্ছা, নরমাল স্ট্রাকচারের অংশই কিন্তু। এই যে দেখো, এটা তোমার অ্যাওর্টা, এখানে অ্যাওর্টা এখানে যে চলে গেছে, এটা ঠিক অ্যাবনরমাল, এটা না বলাটাই ভালো হবে। আর বিশেষ করে যখন তুমি কোয়ার্টেশন পেয়ে গেছো, ঠিক আছে, ডাবল প্যাথোলজি তো হতেই পারে, যখন কোয়ার্টেশন পাইছো, তখন তোমার এই ফেইন্ট বা সাসপেক্টেড ব্যাপারগুলিকে তখন তুমি পাশে রেখে দিবা। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? স্যার তাহলে ফাইন্ডিংস কয়টা স্যার? আমি প্রথমের দিকে শুনতে পাই নাই স্যার, মিস করে। ফাইন্ডিং হলো থ্রি তোমার সাইন রিব নচিং, এই যে রিব নচিং আছে, রিব নচিং সাধারণত থাকে তোমার 4 to 8 রিবে, 4 to 8, আর অনেক সময় 3 to 9 ও হতে পারে। আরেকটা মনে রাখবা, ফার্স্ট এবং সেকেন্ড রিবে কখনো রিব নচিং হবে না, ফার্স্ট এন্ড সেকেন্ড রিবে। ওটা ওই অ্যানাটমিক্যাল ব্যাপার আর কি, কোলেটারাল হচ্ছে বা কোথাতে কি হচ্ছে আমরা ওই ডিটেলসে যাচ্ছি না। 4 to 8, 48 মনে রাখবা। আর এক বেশি কম হতে পারে, প্লাস মাইনাস +1 হতে পারে ওদিকে ওদিকে, বাট নেভার 1 and 2। এটা তাহলে একটা হলো যে রিব নচিং, আরেকটা হলো তোমার এই যে 3 সাইন। 3 সাইনটা আমি আবার বলি যে দিস ইজ তোমার অ্যাওর্টিক নাকল, স্টেনোসিসের আগে, কোয়ার্টেশনের আগের অংশটা, দেন কোয়ার্টেশন। এই যে দিস ইজ কোয়ার্টেশন, যেখানে কোয়ার্টেশন হবে এখানে ন্যারো হয়ে আছে, তো এটার পরবর্তী ডিস্টাল পার্টটা কি হচ্ছে, একটু ডাইলেট হয়ে যাচ্ছে। এটা হলো যে পোস্ট স্টেনোটিক ডাইলেটেশন, এর উপর দিয়ে প্রেসার বেশি যাচ্ছে। তাহলে আর অ্যাওর্টিক নাকলটা দেখো ছোট হয়ে আছে, স্মল অ্যাওর্টিক নাকলই তোমার এরকম, তুমি 5টা এক্সরে দেখো,
তুমি বইয়ে দেখো, ইন্টারনেট থেকে দেখো, দেখার পরপরই দেখবা যে অ্যাওর্টিক নাকেল যে ছোট এটা তোমার চোখে পড়ে যাবে। আর অ্যাওর্টিক নাকেল ছোট দেখেই তো তুমি কোয়ার্কটেশনে যাচ্ছ না, তারপরে তোমার মাথায় যে 3 সাইন আসবে। তো দিস ইজ অ্যাওর্টিক নাকেল, দিস ইজ স্টেনোসিস, দিস ইজ স্টেনোসিসের পরবর্তী ডাইলেটেশন। এইটাকে এইটা হলো তোমার 3 সাইন। এবং এই 3 সাইনের চেয়ে স্ট্রাইকিং ফাইন্ডিং হলো রিব নচিং। রিব নচিং মিস করা যাবে না, আন্ডার সারফেস অফ 4 to 8 রিব। আর সবগুলিতেই থাকতে হবে এমন কোনো কথা নেই। এই পেশেন্টের মোড অফ ডেথ কি হতে পারে, কিভাবে পেশেন্ট মারা যেতে পারে? বলো, মোড অফ ডেথ অফ দিস পেশেন্ট। স্ট্রোক হতে পারে। হ্যাঁ, স্ট্রোক, সেরিব্রাল হিমোরেজ হয়ে মারা যেতে পারে। স্যার লেফট ভেন্ট্রিকুলার ফেল হতে পারে। ভেরি গুড, এলভিএফ হতে পারে। এলভিএফ ইম্পর্টেন্ট পয়েন্ট। রাপচার। স্যার ডিসেকশন অফ দ্য আওরটা হতে পারে। ডিসেকশন অফ অ্যাওর্টা হতে পারে। তিনটেই ইম্পর্টেন্ট কজ। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলি তুমি যখনই অসপি পড়বা, ধরো যে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা অসপিতে আসবে বা আসে, তুমি পরীক্ষার আগের রাত্রে তো অনেক বই পড়তে পারবা না। ধরো ডেভিডসনটা, তারপরে হ্যাঁ ডেভিডসনের কোয়ার্কটেশন অফ অ্যাওর্টার জাস্ট অসপিত কি কি আসতে পারে এটার জন্য তুমি আলাদা একটা কলম ব্যবহার করবা। ধরো যে আলাদা একটা মানে রঙের কলম, বেগুনি মনে করো, যে বেগুনি মানে অসপি। এই বেগুনি রং দিয়ে তুমি আর জীবনে আর কোনো জায়গায় কোনো কিছু করবা না, তাই না? তুমি বিয়ে করতে গেলেও বলবা যে এখানে যাতে বেগুনি রং ব্যবহার করা না হয়, কারণ আমার বেগুনি হলো অনলি ফর অসপি। ঠিক আছে, তো পরীক্ষার আগের দিন তুমি শুধু বেগুনি রং দিয়ে যেগুলি দাগানো আছে সেগুলি তুমি দেখে দেখে চলে যাবা, নয়তো সারা বই খুঁজে খুঁজে তো হবে না। তুমি একটা বই খোলো, টেক্সট বই, সেখানে কিন্তু এগুলি লেখা আছে এবং এগুলি তুমি পয়েন্ট আউট করে রাখবা। তো অসপির জন্য তুমি বিশেষ একটা কালার বরাদ্দ করে রাখবা তোমার নিজের জন্য। আচ্ছা, তাহলে আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ফ্যাকাল্টি স্যারদের কাছে চলে যাচ্ছি। তাহলে আমাদের সামারি হলো এই কোয়ার্কটেশন অফ অ্যাওর্টার যে এটা হাইপারটেনশন করে, এবং এটার হাইপারটেনশনের একটা ডিফারেন্ট প্যাটার্ন হলো যে এটা আপার লিম্বে বেশি, লোয়ার লিম্বে কম। আচ্ছা, রিভার্স কোয়ার্কটেশন নামে কোনো কন্ডিশন আছে যে কোয়ার্কটেশনের উল্টা আরেকটা প্রেসার পাওয়া যায়? জি স্যার, আছে স্যার। কি আছে? স্যার টাকাইসো হ্যাঁ, টাকাইসো আর্টেরাইটিস। টাকাইসো আর্টেরাইটিস কোন এজে হয়? স্যার ইয়াং ফিমেল। ইয়াং ফিমেলে হয়। হ্যাঁ, বলো তো দেখি, কোয়ার্কটেশন ওটা তো একটু সিবিসি করলা, টাকাইসো তো একটা সিবিসি করলা, মানে কমপ্লিট ব্লাড কাউন্ট করলা। তো তুমি ব্লাড কাউন্ট দেখে টাকাইসুর ফেভারে একটা পয়েন্ট পেয়ে গেলা, কিন্তু কোয়ার্কটেশনে আসলে সেরকম পয়েন্ট দেওয়ার মতো কিছু নেই। সেটা কি? সিবিসি তে কমপ্লিট ব্লাড কাউন্টে টাকাইসুর পক্ষে কি আছে? ইউসিনোফিলিয়া। হ্যাঁ, ইএসআর হাই থাকতে পারে স্যার। ইএসআর হাই কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। বলো তো দেখি, তোমাকে মানে যখন জেনারেল এক্সামিনেশন করতে দিল, তুমি কোন পয়েন্টে গিয়ে, কোন এক্সামিনেশনে গিয়ে তুমি বলে ফেলবা আরে এটা তো টাকাইসু? এক্সামিন করতে গিয়ে কোন ফাইন্ডিংটা তোমাকে স্ট্রাইক করবে যে দিস শুড বি টাকাইসু? জেনারেল এক্সামিনেশন, নট অ্যাবসেন্ট পালস, ওয়াইড স্প্রেড অ্যাবসেন্ট পালস। হ্যাঁ, অ্যাবসেন্ট পালস। আরেকটা হলো যে তোমার রেডিয়াল এসিমেট্রি। দেখবে যে এক রেডিয়াল পালসে একদিকে রেডিয়াল পালস ওকে, আরেক দিকে তোমার রেডিয়াল পালস নাই, কম। এই যে এসিমেট্রি, এই এসিমেট্রিটাই তোমাকে স্ট্রাইক করবে তোমার এটা টাকা ইস্যু হতে পারে। আর কারণ টাকা ইস্যু কিন্তু তোমার শর্ট নোট দেয়। ঠিক আছে, আমরা কত প্রসঙ্গে চলে গেলাম, কারণ কোয়ার্কটেশন এবং টাকা ইস্যু এই দুইটার মধ্যে একটু কম্পারিজনটা পড়বা, আমরা ওই ডিসকাশনে যাচ্ছি না। কোনটার প্রেসার কোথায় বেশি থাকবে, কোনটারটা কম থাকবে। এবং টাকা ইস্যুর আরেক নাম কিন্তু রিভার্স কোয়ার্কটেশন। আর টাকা ইস্যুর মোস্ট সিগনিফিকেন্ট অস্কালটেটরি ফাইন্ডিং বলো তো কি? স্যার ব্রুই। কোথায়? ব্রুইটা কি পায়ের তলায় নাকি নাকের ডগায়? একটা সাইড বলতে হবে তো।
স্যার এটা স্যার রেনাল যখন তারপর হচ্ছে মানে অনেক জায়গায় থাকতে পারে স্টেনোসিস না সাইট মোস্ট স্যার সাবক্লেভিয়ান ইম্পর্টেন্ট টেনোটিক সাইট গুলাতে সাবক্লেভিয়ানে পাওয়া যায় রেনাল পাওয়া যায় এটা মোস্ট ইম্পর্টেন্ট সাবক্লেভিয়ান বুই অন্য জায়গায় থাকতে পারে কিন্তু আমরা সাধারণত যেহেতু অরিজিনটা ধরে নিই যে ওইখানেই আছে সাবক্লেভিয়ান বুই এবং পেশেন্টের আমরা সাবক্লেভিয়ান এরিয়াতে অস্কালটেট করি বুই অন্য জায়গায়ও থাকবে সাবক্লেভিয়ান বুইটা হলো যে ক্লাসিক ফর টাকা এসু সাবক্লেভিয়ান আর রেনালও তো মানে পাওয়া যায় মাঝে মাঝে রেনাল পাওয়া যাবে যদি রেনাল আর্টারি স্টেনোসিস থাকে তখন হ্যাঁ এখন ভাস্কুলাইটিসের জন্য তো হতেই পারে কিন্তু টাকা ইস্যু কোন ভেসেল ভাস্কুলাইটিস লার্জ ভেসেল না মিডল ভেসেল নাকি স্যার রেনালটা ধরে স্যার হচ্ছে মেইনলি স্যার পলিআর্টারিটিস নোটোসাই আর টাকা স্যার লার্জ ভেসেল মানে অ্যাওর্টা এবং ব্রাঞ্চ ধরে হ্যাঁ তো টাকা ইস্যু যেহেতু লার্জ ভেসেল সেহেতু আমরা রেনালটা বলবো না রেনাল হলো যে তোমার ভিসেরাগুলি হলো যে মিডিয়াম সাইজ আর্টারি স্যার পলিআর্টারিটিস নোটোসাই পলিআর্টারিটিস নোটোসা রেনালও তো মানে লার্জ থেকেই বের হয় ওটাতেও পাওয়া যেতে পারে সেজন্য মানে সাবক্লেভিয়ানটা মোর কমন কিন্তু এটাও তো হইতে পারে না এখন তোমার যে লার্জ ভেসেল এবং মিডিয়াম ভেসেল মানে রেনাল রুইওয়ালা মানে পেশেন্ট একটা দেখছিলাম স্যার এই না সেটা তুমি পাইতে পারো কারণ কি তোমার তো এক্সটেন্সিভ বিভিন্ন জায়গায় হতে পারে কিন্তু লার্জ ভেসেল ভাস্কুলারিটি যদি বলে তাহলে বাই ডেফিনিশন হয় কি লার্জ ভেসেল হলো aorta and its branches হ্যাঁ রেনাল আর্টারি তো ব্রাঞ্চ হ্যাঁ তুমিও তো বলতে পারো যে রেনাল আর্টারি তো ব্রাঞ্চ কিন্তু আবার কথা আছে যে ভিসারাল আর্টারিজ আর তোমার মিডিয়াম সাইজ আর্টারি ভিসারাল আর্টারি হিসাবে কিন্তু তুমি পাবা না এমন কথা না কিন্তু পাইতে পারো ওটা ওই অ্যাওর্টার ব্রাঞ্চ হিসাবে তুমি সেটাকে লার্জের ডেফিনেশনে নিয়ে নিতে পারো কিন্তু মানে মেইনলি তোমার যে পলিআর্টারিটিস নরোসা আর সেখানে তুমি পেতে পারো তবে রেনাল ব্রুয়ের মোস্ট ইম্পর্টেন্ট কজ কিন্তু ভাস্কুলাইটিস না রেনাল ব্রুয়ের মোস্ট ইম্পর্টেন্ট কথায় কথা বাড়তেছে তাই না আচ্ছা রেনাল ব্রুয়ের মোস্ট ইম্পর্টেন্ট কজ কি সাইফুর তুমিই বলো মানে স্যার হচ্ছে মোস্ট কমন স্যার অ্যাথেরোস্ক্লেরোসিস স্যার হ্যাঁ অ্যাথেরোস্ক্লেরোসিস নট স্যার এটা এইজ অনুযায়ী আলাদা স্যার হ্যাঁ এটা আরেকটু ভালো কোশ্চেন বলছো যে যদি ইয়ং এজে হয় তাহলে ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া আর যদি এল্ডার এজে হয় তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস এবং ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া কিন্তু ওভারঅল স্যার হচ্ছে প্রেভালেন্স স্যার হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক মানে রেনাল আর্টারি স্টেনোসিসটা বেশি স্যার ওভারঅল মানে ওভারঅল না এটা হচ্ছে তোমার এইজ অনুযায়ী ডিফার করে ইয়াংদের ওটা কমন না ইয়াংদের জন্য ডিসপ্লাসিয়া আর এল্ডারলিদের জন্য অ্যাথেরোস্ক্লেরোসিস আমরা যে রেনাল আর্টারি স্টেনোসিস বলি না রেনাল আর্টারি স্টেনোসিস কনজেনিটালের চেয়ে তোমার এই মানে কি বলে অ্যাথেরোস্ক্লেরোসিসটা কমন যে মোস্ট কমন কিন্তু অল্প ইয়ংদের জন্য কিন্তু আবার অ্যাথেরোস্ক্লেরোসিসটা অ্যাপ্লিকেবল হবে না ইয়ংদের জন্য যেটা বলো ওটা বলে ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া আর ওল্ডারদের জন্য হলো অ্যাথেরোস্ক্লেরোসিস মানে কমন তারপর তোমার কনজেনিটাল ন্যারোয়িং বা এটা সেটা হতে পারে কিন্তু আমরা হয় কি অ্যাথেরোস্ক্লেরোসিসটাকে আন্ডার এস্টিমেট করি যে অ্যাথেরোস্ক্লেরোসিসটা চিন্তা করি না যে চলি যে রেনাল আর্টারি স্টেনোসিস মানে ওখানে একটা কোনো কারণে স্টেনোসিস আছে স্টেনোসিসটাকে আমাকে সাইজ করতে হবে এটাকে আমাকে রিপেয়ার করতে হবে এরকম না তাহলে আমরা দুইটাই মনে রাখবো বাই এইজ তোমরা দুইজনই কারেক্ট আচ্ছা বয়স হিসাবে আর কি তো একটা প্রশ্ন আসে যে এই যে কোয়ার্টেশন অফ অ্যাওর্টা এটা কিন্তু ইয়ং হাইপারটেনশনের একটা কজ ইয়ং হাইপারটেনশনের এবং যদি বলা হয় যে একটা ইয়ং পেশেন্ট হ্যাজ হাইপারটেনশন আমি তাকে আমি কি এক্সামিনেশন করব তার কজ বের করার জন্য এই আন্ডারলাইং একটা কজ আছে ইয়ং যেহেতু আন্ডারলাইং কজ থাকাটাই লাইকলি হোয়াট আর দ্য এক্সামিনেশনস বলো যে কোনো একজন বলো ভলান্টিয়ার এর মধ্যে কিন্তু এই কোয়ার্টেশন অফ অ্যাওর্টা কিন্তু একটা আসবে এই যে আমরা পোস্টেরিয়রলি ব্রুই দেখব মারমার দেখব এবং রেডিও ফিমোরাল ডিলে দেখব হ্যাঁ আপার লিম্ব লোয়ার লিম্বের প্রেসার দেখব এটা কিন্তু কোয়ার্টেশনটা কভার করে ফেললো আমরা কোয়ার্টেশনটা রেখে দিলাম আদার দেন কোয়ার্টেশন তুমি আর কি কি এক্সামিনেশন করবা টু ফাইন্ড আউট দ্য ইটিওলজি অফ হাইপারটেনশন ইন এ ইয়ং পেশেন্ট হ্যাঁ তুমি যদি অ্যাবডোমেনে স্যার বাইল্যাটারালি ডেভেলপমেন্ট কিডনি ডেভেলপমেন্ট দেখো স্যার হ্যাঁ ভেরি গুড এটা একটা ইম্পর্টেন্ট যে তুমি ইত্যাদির জন্য কি বলা যায়
হাত দিলেই তো কিডনি পেয়ে গেলা, কিডনি মানে কি ব্যালট করলে তারপরে আরো কনফার্ম হয়ে গেলা, তাই না? সিএমএইচ একটা পেশেন্ট আছে, ওটার বাইলেটারাল পলিসিস্টিক কিডনি ডিজিজ, বুঝছো? কিন্তু সবাই এটাকে হেপাটোস্প্লেনোমেগালি বলে আসে, একদম হেপাটোস্প্লেনোমেগালির মতো। ডাইন পাশেরটা লিভারের মতো লাগে, বাম পাশেরটা স্প্লিনের মতো লাগে, এবং সবাই খুব খুশি হয়ে চলে আসে। বাট দ্যাট ইজ এ কেস অফ পলিসিস্টিক কিডনি ডিজিজ, মানে পেশেন্টটা একটু মিডল এজ, ও ঠিক আছে, মিডল এজ পেশেন্ট। আর তোমরা যদি কেউ আবার পড়ে যাও তাহলে এইটা একটা একটু মাথায় রাখো, ওকে সবসময় নিয়ে আসে। আমিনুলকে কোশ্চেন ফাঁস করে দিচ্ছ নাকি? জি স্যার, হ্যাঁ ফাঁস করাটা স্যার ঠিক হচ্ছে না, কিন্তু ওকে ফোন করে করে নিয়ে আসা হয় যে পরীক্ষার সময়, যে একটা পলিসিস্টিক কিডনি ডিজিজ, সেটা তার মানে ঠিক ওই পেশেন্টটাই তা না। তোমরা যখন বাইল্যাটারাল কোনো মাস পাবা, হেপাটোস্প্লেনোমেগালি বলার আগে পলিসিস্টিক কিডনি ডিজিজটাও মাথায় রাখবা। ইউ জাস্ট ব্যালট, তুমি হয় কি পালপেট করলা রাইট সাইডে লিভার, বাম পাশে স্প্লিন, কিন্তু তুমি যদি ব্যালটমেন্টে যাও তখনই কিন্তু ধরা পড়ে যায় আরে দিস ইজ কিডনি। তাহলে অলমোস্ট লুকিং লাইক হেপাটোস্প্লেনোমেগালি, সেটাকে যদি তুমি পলিসিস্টিক বলতে পারো ইউ উইল পাস। আর যারাই হেপাটোস্প্লেনোমেগালি বলে তাদেরকে আবার পাস করে না কাউকে, এবং সেটা আসলে কঠিন আগে থেকে না জানলে। তো তুমি এই যে পলিসিস্টিক কিডনি ডিজিজের জন্য তুমি কিডনি পালপেট করলা, তো এই কিডনি রিলেটেডই আরেকটা এক্সামিনেশন বলো যেটা ইয়ং পেশেন্টের হাইপারটেনশন হতে পারে বাট নট পলিসিস্টিক কিডনি ডিজিজ, সেটা কি করবা? হ্যাঁ অস্কালটেট কি করবা কিডনি রিলেটেড? রেনাল ব্রুই স্যার, রেনাল রেনাল ব্রুই দেখবো। তো রেনাল ব্রুই না দেখে একটা ইয়ং পেশেন্ট, ইয়ং হাইপারটেনসিভ পেশেন্টের রেনাল ব্রুই না দেখলে তোমার পুরা পাপ হবে। রেনাল তুমি যদি তার একটু হাত না ভুলাও যে পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে কিনা, বা অ্যাপারেন্টলি হাতে নাও লাগতে পারে, তুমি যদি ব্যালটমেন্ট না করো, দ্যাট উইল বি এ সিন যে ভিতরে পলিসিস্টিক কিডনি, তুমি তার কজ বের করে না করে ইডিওপ্যাথিক হিসাবে চালাই দিচ্ছ। আর কি দেখবা? তাহলে আমরা পলিসিস্টিক কিডনি একটা ইয়ং হাইপারটেনশনের কজ, রেনাল আর্টারি স্টেনোসিস একটা ইয়ং হাইপারটেনশনের কজ, কোয়ার্টেশন অফ অ্যাওর্টা একটা ইয়ং হাইপারটেনশনের কজ। আরেকটা আমরা আজকেই বলেছি টাকাইসু ডিজিজ। টাকাইসু ডিজিজ তোমার এই যে রেডিও, তুমি যদি এসিমেট্রিক্যাল পালস পাও বা সাবক্লিভিয়ান ব্রুই পাও, সেটাই যে টাকাইসু ডিজিজ। আমাদের এখানে কিছুদিন আগে একটা ছিল 307-এ হাইপারটেনসিভ পেশেন্ট। ওই পেশেন্টের কি পরে আর কোনো আপডেট আছে যে টাকাইসু হাইপারটেনসিভ পেশেন্টটা ছিল মাল্টিপল কোমরবিডিটি সহ? স্যার ওই পেশেন্টের আপডেট হচ্ছে, তো পেশেন্ট হচ্ছে 5 মিলিগ্রাম করে প্রেডনিসোলন পাচ্ছে এখন, কমায় কমায় তাতে খাচ্ছে। মানে ফুলে গেছিল, সুইলিং হয়ে গেছিল, ওটা কি এখন কন্ট্রোলে আছে? ওর সাথে একটু হ্যাঁ ওটা একটু কমছে, যোগাযোগ রাখো, মানে ও এতগুলি না ও নিজেই ফোন করে, ও হচ্ছে তার হচ্ছে মাঝখানে কাশি টাশি হয়েছিল, নিজেই ফোন করছিল। ওই লিভারের অবস্থা ঠিক আছে? এটা স্যার মানে এমনিতে কোনো প্রবলেম নাই তো বলতে পারে না, ঠিক ডাক্তার দেখায় নাই। হ্যাঁ লিভার যদিও টাকাইসুর সাথে না, মানে দ্যাট ইজ অ্যানাদার প্যাথোলজি, ডাবল প্যাথোলজি ছিল, অ্যাজমা ছিল, লিভারের প্রবলেম ছিল, তারপর টাকাইসু ছিল, মাল্টিপল কোমরবিডিটি ছিল। আমাদের এখানে এসে ডায়াগনোসিস হয়েছিল 307-এ ছিল। আচ্ছা তাহলে আমরা দেখো টাকাইসু পেলাম, কোয়ার্টেশন অফ অ্যাওর্টা পেলাম, তারপরে রেনাল আর্টারি স্টেনোসিস পেলাম, পলিসিস্টিক কিডনি ডিজিজ পেলাম। এই সবগুলি কিন্তু তোমাকে ইয়ং হাইপারটেনশন বললে শর্ট কেসে যখন দিবে সবগুলি তোমাকে এক্সামিন করে দেখাইতে হবে যে আমি এই এক্সামিন করতেছি। হ্যাঁ তো কে যেন বলতেছিল কিছু? স্যার এন্ডোক্রাইন কজটা স্যার খুঁজতে হবে না স্যার, ইয়াং মানে থাইরয়েড কোনো? হ্যাঁ সেগুলি অবশ্যই খুঁজতে হবে, যে হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, কিন্তু ক্লাসিক কজের মধ্যে এইগুলি। তারপর এন্ডোক্রাইন কজও তুমি অবশ্যই দেখবা, হাইপারথাইরয়েডিজম প্রেসার করতে পারে, হাইপোথাইরয়েডিজম প্রেসার করতে পারে। বলো তো দেখি ভাস্কুলাইটিসের ফিচারগুলো। হ্যাঁ ভাস্কুলাইটিস ওটা দেখতে হবে। হ্যাঁ মানে আরো কজগুলি আসবে, এগুলি একদম প্রথম মানে সাক্কা হিসাবে এগুলি চলে আসবে, তারপরে কিন্তু তুমি আরো কজ তুমি নিয়ে আসবা। এখন তুমি বলো তো দেখি সাইফুর, যে হাইপোথাইরয়েডিজমের যে হাইপারটেনশন, সেটার একটা বিশেষ পিকুলিয়ারিটি আছে, সেটা কি? হাইপোথাইরয়েডিজমের হাইপারটেনশন, ওখানে তোমার ইজিলি ডায়াস্টোলিক হাইপারটেনশন হয়। দেখবো যে ডায়াস্টোলিক প্রেসার বেড়ে আছে কিন্তু সিস্টোলিকটা তেমন বাড়েনি।
অনেক ফিমেল পেশেন্ট কিন্তু এসে বলবে যে আমার নিচেরটা 95 থেকে উপরেরটা 120, 25, 80, ওটা ইগনোর করা যাবে না। সন্দেহ করবা যে এটা হাইপোথাইরয়েডিজম হতে পারে, অন্য কারণও হতে পারে, বা এটা তো বাই ডেফিনেশন এমন হাইপারটেনশন, কিন্তু ডায়াস্টোলিক হাইপারটেনশন যদি হয় সেটা হাইপোথাইরয়েডিজম হওয়ার চান্স থাকে অ্যাপ্রোপ্রিয়েট ব্যাকগ্রাউন্ডে। তারপর হাইপারথাইরয়েডিজম তো আছেই, সেগুলো আমরা দেখব। তাহলে তোমাদের আজকে পড়ার হলো যে আমাদের শেষ হয় নাই, মানে ওই যে ইয়ং হাইপারটেনশন যাদের নাকি এক্সামিনেশন আমরা করতে দিলে আমরা কি কি দেখব, যেমন এটা অ্যাড করছো যে থাইরয়েড, ডেফিনেটলি আমরা থাইরয়েড স্ট্যাটাসও দেখব, এবং থাইরয়েড স্ট্যাটাসে হাইপার এবং হাইপো দুটোই দেখতে হবে, কারণ মজার ব্যাপার যে দুইটাতেই হাইপারটেনশন তোমার হয়। আচ্ছা সাদ্দাম, তুমি বলো, যদি তোমাকে এই যে হাইপারথাইরয়েডিজম এক্সামিনেশন করতে হয়, থাইরয়েড স্ট্যাটাস যদি দেখতে বলে, তুমি থাইরয়েড স্ট্যাটাসে কি এক্সামিনেশন করবা? হোয়াট আর দ্য এক্সামিনেশনস ফর থাইরয়েড স্ট্যাটাস? স্যার থাইরয়েড স্ট্যাটাস হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে স্যার হচ্ছে আমরা প্রথম স্যার হচ্ছে হ্যান্ডশেক করব, সোয়েটিং আছে কিনা। হ্যান্ডশেকের পরে স্যার এদিকে আমরা পালস দেখব, বিপি দেখব, তারপরে উপর দিকে গেলে স্যার হচ্ছে আমরা আই এক্সামিনেশনের ক্ষেত্রে হচ্ছে স্যার হচ্ছে না, তুমি হাতের মধ্যেই থাকো, আসলে হাত দেখি হাইপারথাইরয়েড হাইপোথাইরয়েড, আই এক্সামিনেশন করে হাইপার হাইপো বলা কঠিন। তোমার মনে করে গ্রেভস ডিজিজে তো এক্সোপথ্যালমাস থাকে, গ্রেভ যখন হাইপোথাইরয়েডিজম হয়ে যায় তখন এক্সোপথ্যালমাস থাকে। হ্যাঁ, ওইখানে কিছু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার আছে, আমরা ডিটেইলসে যাচ্ছি না, কিন্তু তুমি আই সাইন দেখে হাইপার কি হাইপো বলতে পারবা না। সুতরাং যেটা দেখে আমি হাইপার কি হাইপো বলতে পারবো না, দ্যাট ইজ নট থাইরয়েড স্ট্যাটাস এক্সামিনেশন। তো তুমি হাতের মধ্যেই একটা জিনিস তুমি মিস করে আসছো, তুমি পালস দেখো, পালস দেখে টেকিকার্ডিয়া হলে হাইপার, পেডিকার্ডিয়া হলে হাইপো, তারপরে ওয়ান সুইটি হ্যান্ড হলে হাইপার, তাই না? হ্যাঁ, আরেকটা বলো হাতের মধ্যেই হ্যান্ড এক্সামিনেশনই আরেকটা থাইরয়েড স্ট্যাটাস। জি স্যার, এই ট্রেমর স্যার। হ্যাঁ, ফাইন ট্রেমর স্যার। জি স্যার, ফাইন ট্রেমর। এবং এই হাইপারথাইরয়েডিজমে তোমার যে ওয়েট লস একটা পেশেন্ট ছিল, যে তার একদম ওয়েট লস, তার যত কোলোনোস্কোপি, তারপরে টিউমার মার্কার, এটা সেটা করা আছে, তো কিছু নেই, কিন্তু দেখা যাচ্ছে কি হাত একটু কাঁপতেছে। আফটার ডুইং হাইপারথাইরয়েড টেস্ট, থাইরয়েড ফাংশন টেস্ট, দ্যাট ওয়াজ হাইপারথাইরয়েডিজম। তাহলে কখনোই এই হাইপারটেনশনে তো বেশি দেখবা, একটা ওয়েট লসের কজ হিসাবে কখনোই হাইপারথাইরয়েডিজমকে আন্ডার এস্টিমেট করবা না, অনেক মানে কি বলা যায় ইম্পর্টেন্ট কজ। তো যাই হোক, আমরা আসলে ওই মানে একটা থেকে আরেকটায় চলে গেছি, সিকোয়েন্স আসলে মেনটেন করা হয় নাই। তো তোমাদের আর কোনো প্রশ্ন যদি না থাকে আমরা তাহলে চলে যাই। তৌহিদ, তৌহিদ তো আছো না? স্যার আমি একটা কথা হ্যাঁ বলো। শারমিন সুলতানা। ঢাকা মেডিকেল কলেজে এমডি পরীক্ষাতে একবার ফাইজুল ইসলাম স্যার ইয়াং পেশেন্ট উইথ হাইপারটেনশন, তো ওদের ফান্ডোস্কোপিক এক্সামিনেশন করতে দেয়া হয়েছিল, কারণ ইয়াং হাইপারটেনসিভ পেশেন্টদের ফান্ডোস্কোপি এক্সামিনেশনটাও ইম্পর্টেন্ট, এটা অনেক সময় দেয়া হয় শর্ট কেসে। হ্যাঁ, ওই পেশেন্টটা ছিল ডিউ টু মানে ডায়াগনোস কেস অফ ফিওক্রোমোসাইটোমা, শর্ট কেস দেয়া হয়েছিল ফান্ডোস্কোপিক এক্সামিনেশন। হ্যাঁ, ফান্ডোস্কোপিটা করতে হবে তোমার টু সি দা মানে আফটার ইফেক্ট, অবশ্যই করতে হবে, মানে হাইপারটেনশনের কমপ্লিকেশন, যেমন হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। কিন্তু ফান্ডাস এক্সামিন করে কজ কি বলতে পারবা যে এই কারণে হাইপারটেনশন হয়েছে? যদি মানে আমাদের ডিসকাশনটা হলো ইটিওলজি নিয়ে, কারণ হ্যাঁ স্যার কজ বলা যাবে না, মানে ইয়াং পেশেন্টের যদি হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি থাকে তাহলে চিন্তা করতে হবে যে আসলে কি কারণে হতে পারে, মানে এটা একটা এক্সামিনেশন ফাইন্ডিংস অবশ্যই করতে হবে। কিন্তু তোমার আবার যদি একটু লেজ লাগাই দেয় যে ইটিওলজি, টু ফাইন্ড আউট দ্য ইটিওলজি, তখন ওই ফান্ডাসটা তোমাকে খুব বেশি হেল্প করবে না। বাট টু সি দ্য কনসিকুয়েন্স অফ হাইপারটেনশন, কমপ্লিকেশন অফ হাইপারটেনশন, সেটা কিন্তু মাস্ট তোমাকে করতেই হবে। একটা করতে হবে, একদিকে করতে হবে ফান্ডোস্কোপি, আরেক দিকে করতে হবে আরেকটা, মানে খুব কম টাকার একটা পরীক্ষা, বলো তো দেখি কি? আমরা ইউরিনারি, আমরা কিন্তু আমাদের যে মানে ক্যাপিলারি স্টেট, ভাস্কুলার স্টেট,
সেটা একটা সরাসরি আমরা দেখতে পারি বাই ফান্ডোস্কোপ, আর ইনডাইরেক্টলি দেখতে পারি বাই ইউরিন। ইউরিন করে কিন্তু আমরা এই যে গ্লোমেরুলার আর্টারি, রেনাল আর্টারির অবস্থা বুঝে ফেলি, তাই না? ইউরিনারি প্রোটিনিউরিয়া হচ্ছে, তাই না? এখানে ভাস্কুলাইটিস হচ্ছে। তাহলে তোমার যদি বলা হয় যে আমরা একটা ভাস্কুলার স্টেট দেখতে চাই, একটা স্মল ভেসেলের কন্ডিশন বুঝতে চাই, দেন ইউ ডাইরেক্টলি এক্সামিন বাই ফান্ডোস্কোপ এন্ড অলসো ডু ইউরিনারি। ফান্ডাস তো ইয়াং আর ওল্ড এর মধ্যে পার্থক্য নাই, সবারই তো দেখতে হবে। এনি হাইপারটেনসিভ পেশেন্ট কি আমাকে ফান্ডোস্কোপি করতে হবে, ফান্ডোস্কোপি, হ্যাঁ। আবার এনি হাইপারটেনসিভ পেশেন্টকে আমাকে ইউরিন আরি করতে হবে। তোমাকে যদি বলে যে মোস্ট ইউরিন আরি কিন্তু ইনভেস্টিগেশন না, এটা কিন্তু বেডসাইড টেস্ট, তাই না? এটা একটা ফিজিক্যাল এক্সামিনেশন তোমাকে করতেই হবে। তো এটা করে, হ্যাঁ, এটা শারমি সুলতানা একটা ভালো পয়েন্ট অ্যারেজ করছো যে ফর ইচ এন্ড এভরি হাইপারটেনসিভ পেশেন্ট উইল ডু ফান্ডোস্কোপি, এবং এর সাথে আমরা আবার অ্যাড করলাম যে উইল অলসো ডু ইউরিন টেস্ট, মানে ইউরিন ফর প্রোটিন, সেটা আমাদেরকে দেখতেই হবে। তো তহিদ, হ্যাঁ তহিদ আছে। ঠিক আছে, আপনি স্যার আজকে খুব ভালো অসপি ডিসকাশন হয়েছে। আর সব থেকে অসপির উপকার হবে, শর্ট কেসের উপকার হবে, প্লাস রিটেন এক্সামিনেশনে অনেকগুলো প্রশ্ন আপনি সলভ করে দিয়েছেন। ওরা যদি নোট রাখে এগুলো, তাহলে ওদের মানে পরীক্ষা পারপাজে অনেক উপকার লাগবে। আর যেহেতু কার্ডিয়াক অ্যাবনরমালিটিস ওরা ইনিশিয়াল ইমপ্রেশনে, যে ভিজুয়াল ইমপ্রেশনে যে কার্ডিয়াক অ্যাবনরমালিটিস আছে, এটা অনেকেই নজরে পড়ছে, এটা একটা তাদের প্রশংসা দাবি রাখে। যদিও আসলে রিব নচিং এরকম ক্লিয়ার কাট ছিল না বলে হয়তো ডায়াগনোসিসে ওরা যেতে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল। যদি সরাসরি 3 সাইন দিয়ে ওরা কনফার্ম বলাটা একটু ডিফিকাল্ট ছিল অনেকের জন্য। তো তারপরে যদি কার্ডিয়াক ইমপ্রেশন যে অ্যাবনরমালিটিস আছে এটা ওরা অ্যাসেস করেছে, এটা একটা তারা প্রশংসা দাবি রাখে অনেক স্টুডেন্টদের। আর তারা এগুলো যদি নোট রাখে তাদের পরীক্ষার পারপাজে কাজে লাগবে। আর যেহেতু কার্ডিয়াক অ্যাবনরমালিটিস অনেকদিন দেখা হয় না, সব দিনই পালমোনারি অ্যাবনরমালিটিস দেখে দেখে ওই কার্ডিয়াক অ্যাবনরমালিটিস তো আমাদের মাথা থেকে চলে গিয়েছিল অনেকে, তো সেই হিসেবে নতুন করে রিক্যাপিচুলেট হলো। থ্যাংক ইউ স্যার। কিন্তু এটা কিন্তু চেস্ট এক্স-রে, এটা রেসপিরেটরি হোক, কার্ডিওলজি হোক, আর এজ এ যে কোনো সাবজেক্টই হোক, সবার জন্যই কিন্তু লাগবে। হ্যাঁ, এখন ঠিক আছে তৌহিদ, তোমাকে ধন্যবাদ। স্যার প্রফেসর মহিউদ্দিন স্যার, স্যার কিছু বলবেন, আর তারপর আমরা আজকে শেষ করে ফেলব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি আমিনুলকে ধন্যবাদ দিচ্ছি খুব সুন্দর একটা এক্সরে দেখানোর জন্য আমাদেরকে। এর সঙ্গে আরো কিছু কিছু জিনিস আমার চোখে পড়ছে, আমি জানি না সবাই একমত হবে কিনা। আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে বাইল্যাটারাল পালমোনারি ইডিমার ফিচার আছে। দেখো যে রাইট সাইডে লোয়ার জোনে হেজিনেস আছে, উলি অপাসিটি আছে, লেফট সাইডেও হার্টের বর্ডারের কাছে উলি অপাসিটি আছে, এবং লেফট সাইডে দেখো আপার লোব ডাইভারশন আছে। দেখো এই যে ভেসেলগুলো উপরের দিকে চলে গেছে। এই হার্ট ফেলিউরের একটা ফিচার আছে, লেফট হার্ট ফেলিউরের একটা ফিচার আছে। এই ফিচারগুলো তোমরা বলতে পারো এটা কোয়াক্টেশনের সঙ্গে মিলে যায়। এটা কমপ্লিকেশন তো লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর। যদিও কার্লি লাইনগুলো এত ডেফিনিট না, এখানে কিছু হরিজন্টাল লাইন দেখা যায়, কিন্তু এটা বলা মুশকিল যে এগুলো কার্লি বি লাইন কিনা। পেরিফেরিতে আমি লাইন পাইনি, আমি বড় করে দেখছি এক্সরেতে, এক্সরে লাইন পাওয়া যায়নি। এটাও বলা যেতে পারে এক্সরের সঙ্গে। আর এই যে সাইনগুলো আমিনুল বলেছে যে 3 সাইন, এবং যে তার রিব নচিং গুলো আছে, ফিজিক্যাল ফাইন্ডিং গুলো আছে, এগুলো একটু ভালো মতো আবার দেখে নিও সবাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।